প্রেজেন্টেশনে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আগের ক্লাসগুলো তোমরা হয়তো নিশ্চয়ই অনেক এনজয় করছো এবং অনেক কিছু শিখতে পেরেছো আশা করি। হয়তো পূর্ণাঙ্গ ভাবে শিখতে পারো না, বা আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো এবং গত ক্লাসগুলো তোমরা এনজয় করেছো এবং কিছুটা হলেও শিখতে পারলে সেটাই হবে আমার পরিশ্রমের সফলতা। তো আজকে আমরা আহ নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, নতুন একটা পার্ট নিয়ে আলোচনা করব। তো সেই প্রেজেন্টেশনে তোমাদেরকে স্বাগতম। দেখো, এই ছবি দুইটা দেখে কিছু বুঝতে পারো? বলতে পারো কি এখানে আছে? আমি বলে দিচ্ছি। যেমন এই বাম পাশের এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের কয়েকজন মানুষ অন্য আরেকজনকে সহযোগিতা করছে এখানে ওঠার জন্য। অর্থাৎ এখানে সহযোগিতাটা আমরা দেখতে পাচ্ছি, বা তাকে এই উপরে উঠতে সহযোগিতা করছে। এবং এখানে যে সবাই দাঁড়িয়ে আছে, এইটা যাতে উনিও এসে দাঁড়াতে পারে সে সহযোগিতাটা এখানে করছে। আর এই পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা শিশু ছবি আঁকা হয়েছে এবং সেখানে সে টিভি দেখে শিখছে, সে স্কুল থেকে শিখছে, সে ধর্ম থেকে শিখছে, সে মা বাবার কাছ থেকে শিখছে। অর্থাৎ এটা তার একটা কি শেখার প্রক্রিয়া, যেটাকে আমরা বলবো সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। এটা আমরা পরের স্লাইড গুলো থেকে আরো বিস্তারিত দেখতে পাবো। তাহলে আজকের পাঠ পরিচিতি হচ্ছে যে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় সামাজিকীকরণ প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। শিখন ফল। এই আলোচনা শেষে সামাজিকীকরণ সম্পর্কে তোমরা ভালো ধারণা লাভ করবে, সামাজিকীকরণ প্রক্রিয়াগুলো বর্ণনা করতে পারবে এবং সামাজিকীকরণ প্রক্রিয়ার যে বাহনগুলো আছে সে বাহনগুলো সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হবে, তখন তোমরা এগুলো বিশ্লেষণ করতে পারবে। এবার আমরা দেখি যে আসলে সামাজিকীকরণ কি। সামাজিকীকরণ এর ইংরেজি শব্দ হচ্ছে সোশ্যালাইজেশন। এই সামাজিকীকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সমাজের একজন কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত সদস্য হয়ে ওঠার যায়। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে সমাজের একজন কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত সদস্য হয়ে উঠতে পারি আমরা। অর্থাৎ আমার সমাজ আমার কাছ থেকে কি ধরনের আচরণ প্রত্যাশা করে, কি ধরনের চাল চলন আমার কাছ থেকে আশা করে, সেই কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত আচরণটা আমি যাতে সঠিকভাবে করতে পারি, সেই যে জিনিসটা আমরা যে শিখে যে কাঙ্ক্ষিত আচরণগুলো করব, অন্যের কাছ থেকে শিখে আমি কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত আচরণ করব, সেই যে শেখার প্রক্রিয়াটা, সেটাকেই বলা হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। এটাকে বলা হয় একটা জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ পুরো জীবন ধরে এটা চলতে থাকে, যা শিশুর জন্মের পর থেকে শুরু হয় এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত চলতে থাকে। কারণ কি, একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে তখন তার প্রথমে তার মাকে চেনে, তারপর বাবাকে চেনে, আস্তে আস্তে পরিবারের অন্য সদস্যদের চেনে এবং সে মায়ের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, অন্যদের কাছে গেলে হয়তো কান্না করে। এইভাবে একটা শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমরা সমাজ থেকে প্রতিনিয়ত শিখতে থাকি। বার্ধক্যেও কিন্তু মানুষ শেখে, যে হয়তো তার একটা নতুন অসুখ হয়েছে, ডাক্তার দেখিয়েছেন এবং ডাক্তার তাকে কিছু
অর্থাৎ শরীরচর্চার কিছু প্র্যাকটিস দিয়েছেন, কিছু ঔষধ পত্রের ব্যবস্থা দিয়েছেন, বা এইগুলো তখন কিন্তু তাকে ওই রুটিন অনুযায়ী তাকে চলতে হয়, তাকে সুস্থ থাকার জন্য। এই জন্য সামাজিকীকরণ প্রক্রিয়াটাকে বলা হচ্ছে, এটা জন্মের পর থেকে শুরু হয় এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত চলতে থাকে। তাহলে আমরা কি দেখতে পাই, যে সমাজের সাথে ব্যক্তির অবিরাম খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। অর্থাৎ সে অবিরাম ভাবে সমাজের সাথে একজন ব্যক্তি খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এই খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। এবার আমরা যদি একটু প্রামাণ্য সংজ্ঞা দেখি, তাহলে দেখতে পাবো যে কিংসলি ডেভিস নামক এক সমাজবিজ্ঞানী, উনি বলেছেন, যে প্রণালীতে মানব শিশু পূর্ণাঙ্গ সামাজিক মানুষে পরিণত হয়, অর্থাৎ যে প্রণালীর মাধ্যমে বা প্রক্রিয়ার মাধ্যমে একজন মানব শিশু পূর্ণাঙ্গ সামাজিক মানুষে রূপান্তরিত হচ্ছে, সেটাই হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। আবার এমিল ডুর্খেইম উনি বলেছেন যে সামাজিক আচার আচরণের, এখানে আচার আচরণের গুরুত্ব দেওয়া আছে, সামাজিক আচার আচরণের যৌথ প্রতিরূপই হচ্ছে শিশুকে সামাজিক হতে শেখায়। অর্থাৎ সমাজের যে বিভিন্ন আচার আচরণের যে যৌথ প্রতিরূপ, অর্থাৎ সামষ্টিক প্রতিরূপ শিশুকে সামাজিক হতে শেখায়। যে সে যে সামাজিক বা ওই সমাজ ব্যবস্থার সাথে সে যে পরিচিত হচ্ছে, ওই সমাজ ব্যবস্থা নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে, সেটা তার আচার আচরণের যৌথ প্রতিরূপ। অর্থাৎ সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একজন মানুষ বা একজন শিশু সামাজিক আচার আচরণগুলো আত্মস্থ করে, শিখে থাকে। রিচার্ড টি শিফার বলেন, সামাজিকীকরণ এমন একটা প্রক্রিয়া যেখানে একটা নির্দিষ্ট সমাজের সদস্য হিসেবে ব্যক্তি তার নিজস্ব সমাজের মনোভাব, মূল্যবোধ এবং কার্যাবলীগুলো রপ্ত করে থাকে। যেখানে একটা নির্দিষ্ট সমাজের কথা বলা হয়েছে, অর্থাৎ যে সমাজে জন্মগ্রহণ করছে, যেমন আমি বাংলাদেশী সমাজে জন্মগ্রহণ করছি, তোমরা বাংলাদেশী সমাজে জন্মগ্রহণ করছো। তাহলে এখানকার যে নিজস্ব এই সমাজের যে মনোভাব আছে, সমাজের যে মূল্যবোধ প্রণালীগুলো আছে বা যে কাজগুলো আছে, সেগুলো আমি রপ্ত করছি। আবার যে হয়তোবা একটা আমেরিকান একটা পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করলো, বা আমেরিকান পরিবারের কোনো হয়তো বাংলাদেশী শিশুকে দত্তক নিল, তখন কিন্তু সে ওইভাবেই ওই সমাজের ব্যবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নিবে। ওই সমাজের জিনিসগুলো সে আস্তে, আস্তে শিখবে। আবার একটা উপজাতীয় পরিবারে তাদেরও কিন্তু সামাজিক ব্যবস্থাগুলো আমাদের থেকে একটু ডিফারেন্ট। সেখানে যখন একটা শিশু জন্মগ্রহণ করছে, সেও কিন্তু ক্রমান্বয়ে ওই সমাজ ব্যবস্থার জিনিসগুলো, ওই সমাজ ব্যবস্থার মূল্যবোধ বা কার্যাবলীগুলো সে শিখছে। এভাবেই এই সকল সমাজবিজ্ঞানীরা সামাজিকীকরণ প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবার যদি আমরা একটু দেখি যে সামাজিকীকরণ প্রক্রিয়ার উদ্দেশ্যগুলো কি? আসলে কি উদ্দেশ্যে সামাজিকীকরণ হয়? সমাজবিজ্ঞানী ব্লুম এবং সেজনিক, ইনারা বলেছেন যে সামাজিকীকরণের ৪টি উদ্দেশ্য আছে। তাদের মতে সামাজিকীকরণ ব্যক্তিকে মৌলিক নিয়ম অনুবর্তিতা শেখায়। অর্থাৎ মৌলিক যে নিয়ম অনুবর্তিতা গুলো আছে, সেই জিনিসগুলো এইখান থেকে আমরা শিখে থাকি। একটা সমাজের যে মৌলিক নিয়ম অনুবর্তিতা গুলো আছে, সেগুলো আমরা শিখে থাকি। যেমন দৈনিক খাবার গ্রহণের সময় ও নিয়ম, যে আমরা যদি কেউ যদি রাত্রে না খায় বা কোনো বারে যদি কিছু না খায়, তখন পরিবারের সদস্যরা বলে কি না খেয়ে থাকতে হয় না, এখন খাওয়ার সময়। এইভাবে আমাদেরকে কিন্তু বুঝায়, আমাদেরকে খাওয়ায়। মৌলিক যে নিয়ম অনুবর্তিতার সাথে আমাদেরকে খাপ খাইয়ে নেয়। এরপরে বলছে যে ধীরে, ধীরে ব্যক্তির আকাঙ্ক্ষা তৈরি হয়। যখন এই সমাজে সে যখন আস্তে, আস্তে বড় হচ্ছে, নতুন জিনিস শিখছে, তখন তার ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। যেমন একজন শিক্ষার্থী যখন সে স্কুলে ভর্তি হচ্ছে, তখন তার ভিতরে কি হয়? একজন ভালো ছাত্র হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়। আবার যিনি বাবা-মা হয়ে গেছেন, তারাও তাদের ভিতরে একটা প্রত্যাশা থাকে বা আকাঙ্ক্ষা থাকে যে, না আমি যেন একজন আদর্শ বাবা এবং মা হতে পারি। আমার সন্তানের কাছে যেন রোল মডেল হতে পারি। এইভাবে কিন্তু সে বাবা হওয়ার পরে তার কিন্তু আকাঙ্ক্ষাতে একটা পরিবর্তন আসছে। আবার
ব্যক্তিকে সামাজিক ভূমিকা ও মনোভাব শেখায়, যে আমাদের সমাজের ভূমিকা কি, সমাজে কার কোন ভূমিকা পালন করা উচিত এবং কোন সময় কোন প্রেক্ষাপটে তার কি ভূমিকা অনুযায়ী কোন মনোভাব থাকা উচিত, সেই জিনিসগুলো কিন্তু আমরা সামাজিকীকরণের মাধ্যমে শিখি। যেমন কেউ যদি শিক্ষক হন তাকে হতে হবে ধৈর্যশীল এবং জ্ঞানী। তাকে যেমন ধৈর্য ধারণ করে শিক্ষার্থীদের জ্ঞান দানে তাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে এবং অবশ্যই জ্ঞান চর্চা করতে হবে। তা নাহলে কিন্তু তিনি জ্ঞান দিতে পারবেন না। সেজন্য তাকে প্রধানত এই ২ টা বৈশিষ্ট্য থাকতে হবে। তারপর ব্যক্তির দক্ষতা বাড়াতে সহায়তা করে। অর্থাৎ তার যে লেভেলে দক্ষতা আছে সে সেখান থেকে কিভাবে তার দক্ষতা বাড়তে পারে, সেই দক্ষতা কিন্তু বাড়তে সহযোগিতা করে সামাজিকীকরণ। যেমন একজন শিশু যখন বড় হচ্ছে বা একজন ব্যক্তি যখন কোথাও নতুন জায়গায় যাচ্ছে, আ একটা শিশুও কিন্তু সে নতুন জায়গায় যেয়ে তার প্রতিবেশী ছেলেমেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে বা প্রতিবেশীর সাথে সে কিন্তু খাপ খাইয়ে নিচ্ছে। তার বাবা-মা সহ সবাই কিন্তু ওই প্রতিবেশীর সাথে নতুন করে তারা সেখানের প্রতিবেশীদের সাথে আচার ব্যবহার করছে, সেখানে শিখছে। তো এই যে বিষয়টা, অর্থাৎ আমাদের এক সময়ে একেকভাবে আমরা দক্ষতা অর্জন করে থাকি। আবার যখন কেউ চাকরিতে ঢুকছে, তখন সে কর্মস্থলের নিয়ম অনুযায়ী কাজের ধরন অনুযায়ী তিনি কিন্তু আস্তে দক্ষতা অর্জন করে নিচ্ছেন। এখানে আমরা আরেকটু কিছু বৈশিষ্ট্য দেখি যে মানুষ সামাজিক জীব। তাই সমাজই মানুষকে ধীরে সামাজিক জীবে পরিণত করে। অর্থাৎ সমাজ মানুষকে কি করছে? ধীরে সামাজিক জীবে পরিণত করছে। তারপর এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি জীবনের সাথে গোষ্ঠী জীবনের সামঞ্জস্যের সাধিত হয়। অর্থাৎ গোষ্ঠী জীবন যেহেতু সমাজে বৃহত্তর জনগোষ্ঠী অনেক মানুষ বসবাস করে, অর্থাৎ তাদের গোষ্ঠী জীবন, সেই গোষ্ঠীদের সাথে সামঞ্জস্য সাধিত হয়। সামাজিকীকরণ হলো একাধিক প্রণালীর সংমিশ্রণ। অর্থাৎ এখানে অনেকগুলো প্রক্রিয়া সমষ্টিগতভাবে মানুষকে সামাজিক হতে শেখায়। এজন্য এটাকে বলা হচ্ছে একাধিক প্রণালীর সংমিশ্রণ। আর সামাজিকীকরণে একক কোনো সুনির্দিষ্ট কোনো প্রক্রিয়া নেই। অর্থাৎ এখানে আমরা বলছি একাধিক প্রণালীর সন্নিবেশন, আর এখানে আসলে সুনির্দিষ্ট একটা কোনো প্রক্রিয়া নেই যে এই প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র আমরা সামাজিক মানুষে পরিণত হই। এখানে অনেকগুলো প্রক্রিয়া জড়িয়ে থাকে। আর এজন্য সুনির্দিষ্ট একক কোনো প্রক্রিয়া নেই। তারপর সামাজিকীকরণের মাধ্যমে একত্রীকরণ, পৃথকীকরণ এবং আত্মীকরণ এই ৩ প্রক্রিয়া পরিলক্ষিত হয়। অর্থাৎ একত্রীকরণ কোনো কিছুর সাথে একত্বতা প্রকাশ করা বা কোনো কিছুকে নি মানে নিজের আ আপন মনে করে নেয়া। পৃথকীকরণ, যখন আমরা একটা শিশু যখন আস্তে বড় হয় তখন কিন্তু সে আ করতে থাকে যে এই জিনিসটা আমার, এই জিনিসটা ভাইয়ের বা আপুর, এই জিনিসটা বাবা-মার, এই পোশাকটা মায়ের। এই যে জিনিসগুলো সে কিন্তু নিজের গুলোও যেমন একত্রিতকরণ করতে পারছে, ঠিক একইভাবে আলাদা করতে পারছে। আবার আত্মীকরণ, নতুন কোনো কিছুর সাথে সে যখন খাপ খাইয়ে নিচ্ছে। যে একটা জিনিস বাবা-মা নিয়ে আসলো বাইরে থেকে খাওয়ার জিনিস, তখন সবাই মিলে ভাগ করে খাওয়া। এই যে, না এখানে সবাই মিলে খেতে হবে। এই যে বিভিন্ন ভাবে আমরা এবার একটু দেখি যে সামাজিকীকরণ প্রক্রিয়া কি বিষয় অন্তর্ভুক্ত থাকে। যেমন যদি বলি অভিব্যক্তি, যেমন বিশেষ প্রক্রিয়ায় শিশু যে স্বতঃস্ফূর্ত ভাব প্রকাশ করে। যেমন আমরা যদি আদর করি তাহলে সে শিশুটি হাসে, আবার যদি আমরা বকি তাহলে শিশুটি কান্না করে। এইভাবে সে কিন্তু তার অভিব্যক্তিটা প্রকাশ করে। এভাবে কিন্তু সে শিখতে থাকে যে আমাকে আদর করলে বা নিশ্চয়ই ভালো কাজ করলে আমাকে আদর করবে। আবার যদি খারাপ কাজ করি তাহলে বকা দিবে বড়রা। এভাবে কিন্তু সে আস্তে শিখতে থাকে। এরপরে কি আছে? সহজাত প্রবৃত্তি। অর্থাৎ সহজাত প্রবৃত্তি যে একজন মানুষের স্বাভাবিক যে বৈশিষ্ট্যটা, সেটাকে বলা হয় সহজাত প্রবৃত্তি। যেমন এর দ্বারা শিশুর আচরণিক ব্যাখ্যা পাওয়া যায়। যেমন কেউ শান্ত প্রকৃতির থাকে, আবার কেউ চঞ্চল প্রকৃতির থাকে। কেউ একটু বেশি মিশুক থাকে, কেউ একটু কম মিশুক থাকে। যে যেভাবে বড় হচ্ছে
সে সেভাবে কিন্তু তার পারিপার্শ্বিক বিষয়গুলোকে সে নিয়ে ভাবতে থাকে, সে চিন্তা করতে থাকে। এরপরে হচ্ছে যে অনুকরণ, যে শিশু থেকে শুরু করে বড়রা সব বয়সের মানুষ কিন্তু বিভিন্নভাবে অনুকরণ করে। সে তার প্রয়োজন অনুযায়ী পরিবেশ থেকে কোনো না কোনো বিষয় সে নিজের মধ্যে ধারণ করে এবং অনুকরণ করে। যেমন ছোট শিশুরা কি করে, বাড়ির বড়দের সে যখন হাঁটতে শেখে বা জুতা পরতে শেখে, সে তখন কিন্তু ওই বড় জুতাগুলোই তার কাছে ভালো লাগে এবং সে ওই বড় জুতাগুলো পরে চলার চেষ্টা করে। আবার মায়ের মতো করে মায়ের ওড়নাটা নিয়ে সে গায়ে পরার চেষ্টা করে শাড়ির মতো করে, আবার গামছাটা নিয়ে সে চেষ্টা করে, আবার ছেলেরা বাবার জামাটা পরতে চায়, আবার বাবার মতো করে সে লুঙ্গি পরার চেষ্টা করে, প্যান্ট পরার চেষ্টা করে, এভাবে সে কিন্তু অনুকরণ করে। আবার বড়রা যারা তারাও কিন্তু আমাদের দেখে আমাদের কাছ থেকে স্মার্টফোন পরিচালনা করা শিখে, কিভাবে একটু ফেসবুক চালাতে হয়, কিভাবে ইউটিউব সার্চ দিয়ে কন্টেন্ট দেখতে হয়, এইভাবে কিন্তু তারা অনুকরণ করে শিখছে সব বয়সের মানুষ। এরপরে হচ্ছে যে অভিভাবন, যে এই এমন একটা বিশেষ প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়, বিশেষ করে যেসব তথ্যের তেমন কোনো ভিত্তি থাকে না। যেমন যদি বলি যে আমাদের যে নিজস্ব বাংলাদেশী সংস্কৃতি আছে, সেটা কিন্তু আমরা কেউ কিন্তু প্রশ্ন করি না যে কেন আমরা পয়লা বৈশাখ উদযাপন করব, কেন এই জিনিসটা করব, এরকম আমাদের কার্যকরণ সম্পর্কে বা ওইখানে কিন্তু আমরা কখনো ওইভাবে ব্যাখ্যা জানতে চাই না যে কেন আমি এই কাজটা করব, কারণ কি এটা আমাদের সংস্কৃতি বা আমাদের সত্তার সাথে মিশে গেছে। সেগুলোর সাথে কিন্তু আমরা অভিভাবন করে নিই। একজন ছোট শিশু সে তার কিন্তু বাবার কাঁধে চড়ে শহীদ মিনারে যাচ্ছে ফুল দিতে, সে কিন্তু ওইভাবে বুঝে নেয়, কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, বড়দের কাছ থেকে শুনছে যে ভাষা শহীদদের আহ স্যাক্রিফাইসের কথা, তাদের প্রতি সম্মান জানানো, সে কিন্তু ওইভাবে আস্তে 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 গড়ে উঠছে, সে তার ওই সংস্কৃতি সে কিন্তু লালন করে নিচ্ছে। ঠিক একইভাবে সাহিত্য চর্চাটাও ওইভাবে আসে। এরপরে হচ্ছে যে অঙ্গীভূতকরণ, যে শিশু বড় হওয়ার সাথে সাথে তার পারিপার্শ্বিক বস্তুর প্রতি প্রয়োজনীয়তা অনুভব করে। সে যখন আস্তে আস্তে বড় হতে শেখে, তার ক্ষুধা লাগলে সে কিন্তু এক্সপ্রেস করছে, বহিঃপ্রকাশ করছে যে আমার ক্ষুধা লাগছে খেতে দাও, বা তার অথবা ঈদের সময় আসলে তার সহপাঠীদের বা তার খেলার সাথীদেরকে যখন দেখছে যে নতুন পোশাক কিনছে, তখন সেও কিন্তু তার ভিতরে একটা প্রয়োজনীয়তা অনুভব করে এবং সে বলে। তার একটা কলম ফুরিয়ে গেলে সে কিন্তু বলছে, তার খাতা ফুরিয়ে গেলে বলছে, তার শরীরে কোনো অস্বস্তি বোধ করলে সে কিন্তু বলছে। তো এইভাবে যে পারিপার্শ্বিক বস্তুর প্রতি সে প্রয়োজনীয়তা গুলো অনুভব করছে, যে তার এখন অসুস্থ বোধ করছে, তার এখন আহ চিকিৎসার দরকার বা তোর ঔষধ সেবন দরকার, এরকম। ভাষা এটা আমাদের সামাজিকীকরণের একটা অন্যতম বড় একটা জিনিস, যে আমরা কিন্তু এই যে মাতৃভাষায় কথা বলছি, এটা কিন্তু পরিবার থেকে শিখছি। কারণ কি আমাদের পরিবারের সদস্যরা দেখছি ওই ভাষায় কথা বলছে, এজন্য আমিও কিন্তু ওইভাবে আস্তে আস্তে শিখতেছি। আবার একটা শিশু সে হয়তো বাংলাদেশে কোনো পরিবারে জন্মগ্রহণ করলো, কিন্তু তাকে যদি কোনো আমাদের আদিবাসী পরিবারে বা কোনো ইংলিশ পরিবারে যদি তাকে দেওয়া হয়, তাহলে সে কিন্তু আস্তে আস্তে ওইখানকার ভাষাগুলো শিখবে। ওই যে পরিবেশ সেখানে দেখা, সেখানকার সাথে সে অ্যাডজাস্ট করে নিয়ে ওই প্রত্যাশিত আচরণ কিন্তু সে শিখতে চাইবে, এবং এই ক্ষেত্রে কিন্তু ভাষা সহায়ক ভূমিকা পালন করে থাকে। এবার আমরা দেখব যে সামাজিকীকরণের বাহন কোনগুলো। আমরা যে বলছি সামাজিকীকরণ প্রক্রিয়া এবং এর কিছু বাহন আছে, সে বাহনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের পরিবার। এই পরিবারটাকে বলা হচ্ছে সামাজিকীকরণের যে বাহনগুলো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন, বা ইংরেজিতে বলা হয় এজেন্ট। কারণ কি আমরা পরিবার থেকে কি শিখি, ভাষা শিখছি, যেটা একটু আগে বললাম। আমরা আচার ব্যবহার শিখছি, যে কিভাবে মানুষের সাথে আচার করতে হবে, বড়দের সাথে কি ধরনের আচার করতে হবে, ছোটদের সাথে কি রকম আচরণ করতে হবে। এই আচার আচরণগুলো ব্যবহারগুলো আমরা কিন্তু পরিবার থেকে শিখছি। মূল্যবোধ, এই জিনিসগুলো অর্থাৎ আমাদের ঐতিহ্যগত ভাবে একটা সোসাইটিতে যে জিনিসগুলো চর্চা হতে হতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, যে সেটা আমাদের সমাজের জন্য কল্যাণকর, সেই জিনিসগুলো যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সমাজে, তখন সেটাকে বলা হচ্ছে মূল্যবোধ। যেমন বড়দের সম্মান দেখানো, এটা একটা আমাদের মূল্যবোধ। আবার যখন কেউ যদি বড়দের সম্মান না দেখায়, তখন কিন্তু আমরা কি বলি, মূল্যবোধের অবক্ষয় হয়েছে।
এই যে জিনিসগুলো, তারপর ব্যক্তিত্ব, যে এক একজনের ব্যক্তিত্ব কিন্তু এক একভাবে গড়ে ওঠে, সেটা পরিবার থেকেও কিন্তু অনেক ভূমিকা পালন করে থাকে। মৌলিক শিক্ষা, যে আমাদের কি অ, ক, খ, ১, ২, ৩, ৪ ABCD, এই যে জিনিসগুলো মৌলিক শিক্ষা, এগুলো কিন্তু আমরা পরিবার থেকেই শিখে থাকি। ধর্মীয় আচরণ বা ধর্মীয় শিক্ষা, এই জিনিসগুলো কিন্তু আমরা পরিবার থেকে শিখি, যার যার ধর্মের। হয়তো আমাদের মুসলিম ধর্মের আরবি পড়া শেখা, কোরআন শরীফ পড়া শেখা, এই যে জিনিসগুলো, তারপর নামাজ পড়া, হিন্দু ধর্মাবলম্বীদের কিভাবে পূজা অর্চনা করতে হয়, এই যে জিনিসগুলো, স্ব ধর্মের ধর্মীয় আচার আচরণ গুলো কিন্তু আমরা পরিবার থেকে শিখি। তারপর সহযোগিতা প্রতিযোগিতা, পরিবারে যেমন আমরা সহযোগিতাও শিখি, আবার প্রতিযোগিতাও শিখি। সহযোগিতা, যে বাবা মাকে কাজে সহযোগিতা, ভাই বোনদেরকে সহযোগিতা, ছোট ভাই বোন থাকলে কি করে আমরা তাকে সহযোগিতা করি। আবার কি হয়, প্রতিযোগিতাও হয়, যে যখন ভাই বোনদের মধ্যে, যে তুমি যদি পরীক্ষা ভালো করো তাহলে তোমাকে এই দেয়া হবে, তাহলে ওই বড় ভাই বা বোন সে ভালো রেজাল্ট করছে, তোমাকেও ভালো রেজাল্ট করতে হবে। বা সে মা বাবার কথা শুনে তোমাকেও ভালোভাবে মা বাবার কথা শুনতে হবে, বড়দের কথা শুনতে হবে। তাহলে তুমি যদি এই ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে এই প্রতিদান দেওয়া হবে, এই পুরস্কার দেওয়া হবে, তোমার একটা সাইকেল কিনে দেওয়া হবে, বা একটা ভালো খেলনা কিনে দেওয়া হবে, বই কিনে দেওয়া হবে, ঘুরতে নিয়ে যাবে। এই যে জিনিসগুলো পরিবার থেকে কিন্তু এই সহযোগিতা প্রতিযোগিতা উভয়টাই কিন্তু শিখে থাকে। আবার আমরা ছোটদের কি বলি, তাদেরকে খাওয়া দ্রুত করানোর জন্য, দেখো আমার খাওয়া হয়ে গেছে, তাহলে তোমাকেও কিন্তু দ্রুত খাওয়া শেষ করতে হবে, বা তার অল্প কিছু খাওয়া বাকি আছে, তার আগেই তোমাকে খাওয়া শেষ করতে হবে। এই যে জিনিসগুলো ছোটদেরকে আমরা আস্তে আস্তে প্রতিযোগিতা শেখাতে শুরু করি। সহিষ্ণুতা, যে সহনশীলতা যেটাকে আমরা বলছি, অর্থাৎ মানে অন্যের আচরণে রুড রুড রূঢ় না হয়ে, বা তা কেউ একটা মতামত প্রকাশ করলো, তার মতামতকে সম্মান দেখানো, সেটা হয়তোবা আমার পক্ষে নাও আসতে পারে, কিন্তু তারপরে সেটার প্রতি সম্মান দেখানো। মা বাবা যে কথাগুলো বলে, অনেক ক্ষেত্রে আমরা কি বলি, যখন আমাদের আহ কৈশোর পার হয়ে আমরা যৌবনের দিকে পদার্পণ করি, তখন মা বাবার শাসনগুলো যেমন খুবই একটা মানে অসহ্য মনে হয়, তাই না? তো এই যে কিন্তু ওইটাকে থেকেও আমাদের সহ্য করতে হবে, কারণ কি সেটা শুনতে হবে, কারণ বড়দের, তারা কিন্তু কখনোই আমাদের অকল্যাণ চায় না। তো এই যে সহিষ্ণুতার বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে শিখি। তারপরে হচ্ছে যে সৌহার্দ্য সম্প্রীতি, অর্থাৎ আমাদের পরিবারের সদস্যদের মধ্যে যে একটা সুন্দর সম্প্রীতি বোধ কাজ করে, এই জিনিসটা কিন্তু পরিবারের বাইরে অন্য সদস্যদের মধ্যে কিন্তু এরকম বিষয়টা কাজ করে না। এই জন্য এই যে সৌহার্দ্য সম্প্রীতির বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা পরিবার থেকে শিখে থাকি। তারপর হচ্ছে যে আত্মত্যাগ, এই যে ত্যাগ তিতিক্ষা, এই জিনিসগুলো আমরা পরিবার থেকে শিখে থাকি। যে পরিবারে কেউ অসুস্থ হলো, সবাই কিন্তু ত্যাগ স্বীকার করে, পরিশ্রম করে, কষ্ট করে, হয়তো রাতের ঘুম বন্ধ করে দিয়ে তাকে সেবা শুশ্রূষা করে করা, সুস্থ করে তোলা, এই যে ত্যাগের যে একটা বিষয়, এটা কিন্তু আমরা পরিবার থেকে শিখে থাকি, যেটাকে আমরা ইংরেজিতেও বলি কি স্যাক্রিফাইস। এই যে ত্যাগ জিনিসটা, এই ত্যাগ যদি আমরা পরিবার থেকে না শিখি, যেমন যখন বাড়িতে বাবা মা কোনো খাবার নিয়ে আসলো, তা এই যে ভাগাভাগি করে খাওয়া, যে ত্যাগ করার মানসিকতা, যে না আমার অন্য ভাই বোন আছে, দাদা দাদি আছে, মা বাবা আছে, সবাইকে দিয়ে এই জিনিসটা আমাদের সবাই মিলে খেতে হবে, এই জিনিসটা কিন্তু আমরা পরিবার থেকে শিখে থাকি। মায়া মমতা স্নেহ ভালোবাসা, এই জিনিসগুলো বলার অপেক্ষা রাখে না, আমরা পরিবার থেকেই শিখে থাকি। এরকম অনেক জিনিসগুলো আছে আমরা পরিবার থেকে প্রতিনিয়ত শিখছি, যেটা আসলে পরিবারের বাইরে হয়তো টুকটাক আমরা শিখি, কিন্তু সেগুলো পরিবার যতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ওই পরিমাণ ভূমিকা কিন্তু অন্য কোনো মাধ্যমে সম্ভব না। এবার আমরা পরিবারের সামাজিকীকরণ প্রক্রিয়ার ভূমিকাটাকে একটু তিনটা দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। যে সামাজিকীকরণ কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে যে মা বাবার মধ্যকার সম্পর্ক, এটা কিন্তু পরিবারের সন্তান সন্ততিদের মধ্যে একটা বিরাট একটা প্রভাব ফেলে থাকে। মা বাবার মধ্যকার সম্পর্ক যদি মধুর হয়, ভালো হয়, তাহলে সেই সন্তানগুলো কিন্তু সেখান থেকে শেখে, রেসপেক্ট করে। কিন্তু যদি মা বাবার মধ্যকার সম্পর্ক গুলো যদি ভালো না থাকে, তাহলে এটা একটা নেতিবাচক প্রভাব সন্তানদের মধ্যে পড়ে। কারণ কি, সবসময় যদি মা বাবা ঝগড়াঝাটি করতে থাকে, মারামারি করতে থাকে, তাহলে কিন্তু সেটা শিশুদের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ে থাকে।
এজন্য সন্তান সন্ততির সামাজিকীকরণের ক্ষেত্রে মা বাবার ভূমিকা অনেক বেশি। এজন্য বলা হয় যে যখন মা বাবা ঝগড়াঝাটি করবে কোনো বিষয় নিয়ে, মতবিরোধ থাকতে পারে, সম্পর্কে একটু খারাপ হতে পারে, আবার ঠিক হয়ে যাবে, কিন্তু যখন ঝগড়াঝাটি হয় তখন কিন্তু আমাদের উচিত কি, বা সবাই সাজেস্ট করে সন্তান সন্ততিদেরকে অন্য ঘরে পাঠিয়ে দেওয়া, যে তোমরা এখান থেকে যাও। এই যে মা বাবার সম্পর্ক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর একটা কি, মা বাবার সাথে সন্তানদের সম্পর্ক, এটাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে মা বাবার সাথে সন্তানরা কতটুকু আন্তরিকভাবে মিশতে পারছে, বা মা বাবার কথাগুলো শুনছে কিনা, বা তারা তাদের কথাগুলো মা বাবার সাথে এক্সপ্রেস করতে পারছে কিনা, প্রকাশ করতে পারছে কিনা, এই সম্পর্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মা বাবার সাথে সন্তানদের যদি সম্পর্কের দূরত্ব থাকে, তাহলে কিন্তু তাদের সামাজিকীকরণ প্রক্রিয়ায় মানে খুব খারাপ প্রভাব পড়ে থাকে। কারণ কি, যে মা বাবা যদি সবসময় শাসন করতে থাকে বা তাদের যদি খোঁজ খবর না রাখে, তাহলে কিন্তু ওই সন্তানদের খারাপ পথে পরিচালিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। যেমন ঐশী একটা মেয়ের নাম আমরা শুনে থাকি, সে একজন পুলিশ দম্পতির একটা মেয়ে। সে যখন সে সম্ভবত ক্লাস 8-এ পড়তো, ওই সময় সে এত ফ্রিডম পেয়েছিল, যে এত স্বাধীনতা পেয়েছিল, কিন্তু একটা পর্যায়ে সেই স্বাধীনতা পেতে পেতে যখন তার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল, তখন তার মা বাবা তাকে শাসন করার প্রয়াস নিল। এই যখন শাসন করতে গেল, যখন অতিমাত্রায় শাসনের মাত্রাটা বেড়ে গেল, তখন ওই ঐশীর কাছে মা বাবা হয়ে গেল শত্রু, যে ওই শাসনটা সে আর নিতে পারছিল না। তখন সে মা বাবাকে শত্রু মনে করে তাদেরকে মেরে ফেললো। তাহলে এই যে একটা পর্যায়ে, এই জন্য সম্পর্কটা খুব ভালো থাকতে হবে, যে একেবারে তারা কিন্তু প্রথমের দিকে লাগামহীন ভাবে তাকে স্বাধীনতা দিয়েছিল, কিন্তু পরে আবার যখন সেটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে গেছে, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। এই জন্য মা বাবার সাথে সন্তানদের সম্পর্ক একটা ব্যালেন্স থাকা দরকার, বা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর একটা হচ্ছে ভাই বোনদের মধ্যকার সম্পর্ক, এটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে ভাই বোনদের মধ্যকার সম্পর্ক। তা আমরা ভাই বোনদের মধ্যকার সম্পর্ক সবসময় ভালো দেখি, মধুর দেখি। এক্ষেত্রে খুব একটা ব্যত্যয় ঘটে বলে আমাদের কাছে খুব একটা দৃশ্যমান হয় না। কারণ কি, সন্তান সন্ততিদের মধ্যে একটা ভাই বোনের যে সম্পর্কটা, এটা পবিত্র সম্পর্ক, একটা মধুর সম্পর্ক। এখানে আসলে খুব একটা ছেদ পড়ে না, বা এখানে আমরা বরাবরই একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দেখতে পাই। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা বড় ভাই বোনদের দ্বারা যেমন ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা দেখতে পাই, আবার ছোটরাও কিন্তু বড় ভাই বোনদের সাথে খুব ফ্রিলি বা আমরা মিশে থাকি। এটা হয়তোবা বড় হলে তখন হয়তোবা একটু দূরত্ব ক্রমান্বয়ে সৃষ্টি হতে থাকে, কিন্তু আমাদের অন্তত 20-25 বছর বয়স পর্যন্ত, বা তারও বেশি, বা অনেক ক্ষেত্রে এদের আজীবন অটুট থাকে, আবার কখনো কখনো একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়, কিন্তু সেটা আমাদের উদাহরণ না। কিন্তু আমরা মধ্যকার সম্পর্কগুলো খুব সুন্দর দেখি, এবং সেখান থেকে কিন্তু শিশুদের আহ অনেক ভালো কিছু শিখতে পারে। এরপরে হচ্ছে যে খেলার সাথী, পরিবারের পরপরই এদের ভূমিকাটা দেখা যায়। তো আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি, যে একসাথে খেলাধুলা করছে, এখানেও একসাথে খেলাধুলা করছে। এই খেলার সাথীদের কাছ থেকে আমরা অনেক জিনিস শিখে থাকি, যে আমরা কিন্তু একটা বড় সময় খেলার সাথীদের সাথে দিয়ে থাকি। আমরা কিন্তু বিকাল হলেই কি করি, ঘরের বাইরে বের হওয়ার জন্য আমাদের মনটা কি হয়, একেবারেই আহ এ হয়ে যায়, ছটফট করতে থাকে, যে কিভাবে একটু খেলাধুলা করতে যাবো, বন্ধুদের সাথে মিশবো। এই যে খেলার সাথীদের সাথে সম্পর্ক, সেখান থেকেও কিন্তু আমরা অনেক জিনিস শিখে থাকি। যেমন আমরা এখানে নিয়ম শৃঙ্খলা শিখি, যে খেলাধুলার নিয়ম শৃঙ্খলা শিখি, যে ক্রিকেট খেলার এই নিয়ম, ফুটবল খেলার এই নিয়ম, বা যে কোনো খেলায় আমরা নিয়ম বেঁধে দিই, যে না, এই খেলায় আমরা এইভাবে খেলবো, লুডো খেলা হলে এই নিয়ম। যে কোনো খেলার ক্ষেত্রে কিন্তু আমরা নিয়ম শৃঙ্খলা কিন্তু এখান থেকে শিখি। তারপর নেতৃত্ব দেওয়ার গুণাবলী, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
যে আমরা যখন দলে দলে ভাগ হয়ে যাই, ভাগ হয়ে তখন খেলাধুলা করি, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দলে বিভক্ত হয়ে খেলাধুলা হচ্ছে, সেখানে কিন্তু আমরা নেতৃত্ব দেখতে পাই যে এক একটা দলে এক একজন নেতৃত্ব দিচ্ছে, সেখান থেকে কিন্তু তার নেতৃত্ব দেওয়ার দক্ষতাটা বাড়তে থাকে। তারপর কর্তব্যবোধ, যে একদিকে যেমন নেতা হলে তার দায়িত্ব কর্তব্য বেড়ে যায়, ঠিক একইভাবে ওই দলের সদস্য হিসেবে তো তার কিন্তু দায়িত্ব কর্তব্য থাকে অনেক, সে কিন্তু সেই দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করে থাকে। যে যদি হার জিতের খেলা হয় তাহলে তার টিমকে জিতিয়ে আনতেই হবে, এই যে একটা দায়িত্ব কর্তব্যবোধ সবার মধ্যে কাজ করে, এখান থেকে কিন্তু এই জিনিসগুলো বাড়ে আস্তে আস্তে। তারপর সহনশীলতা, খেলাধুলায় সহনশীলতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে হেরে যেতে হয় অনেক সময়, আবার হেরে গেলে সেটাকে সেখান থেকে কিভাবে নিজেদের ওভারকাম করতে হবে। বা খেলাধুলার মধ্যে আমরা কি দেখি ছোটবেলায়, যে রাগ হলে বন্ধু বান্ধবদের সাথে ও খেলাধুলা পুতুল বা এগুলো জিনিস ভেঙে চুরে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার কি হয়, নিজেদের মধ্যে ওই ভুল মানে এগুলো দুঃখ কষ্টের জিনিসগুলো ওই যে খেলাধুলা ভেঙে দেওয়া ওইগুলো কিন্তু ভুলে গিয়ে আবার একত্রে খেলাধুলা। এই যে সহনশীলতা, পরম সহিষ্ণুতা, যে এখানে বিভিন্ন জনে বিভিন্ন মত দেওয়া হয়, সেই সব মতকে সহ্য করতে হয়, এই পরম সহিষ্ণুতা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তি জীবনের জন্য যেমন, ঠিক একইভাবে রাজনৈতিক জীবনের জন্য কিন্তু আমাদের এই পরম সহিষ্ণুতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই জিনিসটার উন্নয়ন আমাদের খুবই দরকার। যে পরের মতটা মানে সহ্য করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা খেলাধুলা থেকে অনেক ভাবে শিখে থাকি। এরকম নানাবিধ বিষয় আছে যেগুলো আমরা খেলার সাথীদের কাছ থেকে শিখে এবং নিজেদের জীবনে সেটার প্রতিফলন ঘটায়। শিক্ষা প্রতিষ্ঠান, এটা বলার অপেক্ষা রাখে না, আমাদের জীবনের একটা বড় সময় আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করে থাকি। সেটা যদি আমরা বলি, ওই যে পেলে নার্সারি থেকে শুরু করে অনার্স মাস্টার্স, তারপরেও যদি কেউ পড়তে চায় পিএইচডি পোস্ট ডক্টরেট, এরকম একটা বড় অংশ কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কাটিয়ে দিয়ে থাকি। সেটা মানে কিন্ডারগার্টেন স্কুল থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এরকম এই যে স্তরে স্তরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাগ করা আছে, এই স্তরগুলো আমরা ক্রমান্বয়ে অতিক্রম করি এবং একটা বড় সময় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দিয়ে থাকি। সেখান থেকে আমরা কি শিখে থাকি? সামাজিক মূল্যবোধ শিখে থাকি, দেশপ্রেম শিখে থাকি, সময়ানুবর্তিতা, যে সময় মতো ক্লাসে উপস্থিত হওয়া, সময় মতো পরীক্ষা দেওয়া, পরীক্ষায় নির্দিষ্ট সময়ের আহ আগে আমরা হয়তো খাতা দিতে পারি, কিন্তু নির্দিষ্ট সময় অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। শিষ্টাচার, ভালো আচরণ, সদাচরণ, এই জিনিসগুলো আমরা শিখি। আর অবশ্যই বিভিন্ন বিষয় ভিত্তিক জ্ঞান, এটা যে যে বিষয়ে পড়ালেখা করবে সে সেই বিষয়ের বিষয়ভিত্তিক জ্ঞান আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে থাকি। সেই বিষয়ভিত্তিক জ্ঞানগুলো হয়তোবা আমরা হাই স্কুলে অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত বিষয়ভিত্তিক জ্ঞানগুলোর ওইভাবে সেপারেশন থাকে না, কিন্তু 9 থেকে কিন্তু আমাদের এই বিষয়ভিত্তিক জ্ঞানের পার্থক্য হতে থাকে। যে যে বিজ্ঞান নিয়ে পড়বে তার এক ধরনের সিলেবাস, তার এক ধরনের বই, যে কলম মানবিক নিয়ে পড়বে তার একরকম, যে ব্যবসায় শিক্ষা নিয়ে পড়বে তার একরকম। এইভাবে কিন্তু আহ 9, 10, তারপর উচ্চ মাধ্যমিক, তারপরে যে আবার বিশ্ববিদ্যালয়ে যে ওর অনেক সাবজেক্টের আহ আছে, সেগুলো নিয়ে আমাদের বিষয়ভিত্তিক জ্ঞান আস্তে আস্তে আমাদের বাড়তে থাকবে। বয়স বাড়ার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের বিষয়ভিত্তিক জ্ঞানের পরিধিটাও কিন্তু আমাদের বাড়তে থাকে। যেন শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে আমরা একটা মুসলিমদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান, মেয়েদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, আর এখানে খ্রিস্টান হিন্দু ধর্মাবলম্বীদের একটা মন্দির আমরা দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশে প্রধান এই দুটি ধর্ম আছে, এই জন্য আমরা এই দুটি দিলাম। এছাড়া আমাদের দেশে আরো দুইটা ধর্ম আছে, খ্রিস্টান এবং বৌদ্ধ। এখানে আমরা কি দেখি, ধর্মীয় নিয়ম শৃঙ্খলা। প্রত্যেকটা ধর্মে সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন নিয়ম শৃঙ্খলা গুলো কিন্তু আমরা শিখি, এবং সব ধর্মেই কিন্তু আমাদের ভালো আচরণকে শিখায়। কোন ধর্মে কিন্তু খারাপ কাজে উৎসাহিত করার জিনিস কিন্তু নাই। সব ধর্মেই কিন্তু ভালো কাজের কথা বলা আছে, এবং ভালো কাজের জন্য রিওয়ার্ড বা পুরস্কার হিসেবে বেহেশত বা স্বর্গ, যে যে নামেই ডাকি না কেন সেগুলো বলা আছে। আবার খারাপ কাজের জন্য দোজখ বা নরক,
যে নামে ডাকি না কেন, সব ধর্মই কিন্তু এখানে আছে এবং আমাদের সামাজিক নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ বাহনও কিন্তু আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠান, এবং এখান থেকে কিন্তু আমরা ধর্মীয় জিনিসগুলো শিখে থাকি পরিবারের পাশাপাশি। ধর্মীয় আচার আচরণ, যে এক এক ধর্মের এক এক রীতিনীতি আছে, আচার আচরণ আছে। মুসলিম ধর্মের কি আছে, দিনে 5 বার নামাজ পড়া, কোরআন অধ্যয়ন করা, তারপর 2 ঈদ আছে এরকম। এছাড়াও আরো বিভিন্ন দিবস আছে যেগুলো উদযাপন করা হয়ে থাকে। ঠিক একইভাবে হিন্দু ধর্মাবলম্বীদের বলা হয় 12 মাসে 13 পার্বণ। এই যে উৎসবগুলো তারা উদযাপন করে থাকে, অর্থাৎ এক একটা বিষয়কে কেন্দ্র করে এক একটা পূজা এরকম। ঠিক একইভাবে আমাদের ধর্মে কিন্তু সত্যবাদিতা, কর্তব্যপরায়ণতা, ধর্মীয় অনুশাসন মেনে চলা বা ধর্মীয় সম্প্রীতি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বাংলাদেশে কি দেখতে পাই, ধর্মীয় সম্প্রীতি খুবই মজবুত। আমরা পাশাপাশি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করি। দুই একটা দুর্ঘটনা ছাড়া কিন্তু আমাদের মধ্যে ধর্মীয় সৌহার্দ্য সম্প্রীতি অনেক মধুর। এই জিনিসগুলো কিন্তু আমরা শিখি। আমরা পরম অন্য ধর্মের প্রতি সহনশীলতা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যার যার ধর্ম অনুযায়ী সে মানুষ কিন্তু সে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালন করে থাকে। আমরা কিন্তু সবসময় বলি যে অন্যের ধর্মের প্রতি রেসপেক্ট, যার যার ধর্ম সে সে পালন করবে। এক এক ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণ এক এক রকম থাকবে। তাই বলে আমি অন্য ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা প্রকাশ করব, অন্য ধর্মাবলম্বীদের প্রতি বিদ্বেষ পোষণ করব, এটা কিন্তু কখনোই নয়। এরকম ধর্মীয় সৌহার্দ্য সম্প্রীতিও কিন্তু আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিখে থাকি প্রতিনিয়ত। এরপরে আছে আমাদের কর্মস্থল। শিক্ষা জীবন শেষ করে বা শিক্ষা জীবন মাঝপথে যে আমরা কি করি, কর্মস্থলে প্রবেশ করি। এই যে একজনের আহ একটা ডেস্ক, যে তার অফিসে বসার জায়গাটা কিভাবে সাজানো সেরকম একটা দিচ্ছে। আর এখানে অফিসে অনেকগুলো মানুষ কাজ করছে, এই একটা টেবিলে অনেকজন কাজ করছে, এই আরেকজন আলাদা টেবিলে বসে কাজ করছে। অর্থাৎ একটা কর্মস্থল কিন্তু আমাদের শেখার অন্যতম আরেকটা সুযোগ, এবং এখান থেকেও কিন্তু আমরা অনেক জিনিস প্রতিনিয়ত শিখতে থাকি। যেমন ছাত্র অবস্থায় আমরা যে কোনো জিনিস যতটুকু শিখি, যখন আমরা কর্মস্থলে পরিবেশ করি তখন প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী কিন্তু আমরা সেই জিনিসগুলো আরো বাড়তে থাকে। আমাদের শিক্ষার পরিবেশটা, শেখার জগৎটা কিন্তু আমাদের বাড়তে থাকে ওই প্রতিষ্ঠানের কাজের ধরন অনুযায়ী, তার পদবি অনুযায়ী। এখানে আমরা পেশাগত দক্ষতা, যে যে পেশায় কাজ করুক না কেন, সেই পেশাগত দক্ষতাটা কিন্তু এখান থেকেই আমরা শিখে থাকি। যেমন আমার একটা ব্যক্তিগত উদাহরণ বলি, আমি ইউনিভার্সিটিতে থাকতে তখন কিন্তু মাইক্রোসফট অফিসের কম্পিউটারের দেখা যাচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্স, পাওয়ারটা বেশি ব্যবহার করা হতো বিভিন্ন অ্যাসাইনমেন্ট রিপোর্ট করার জন্য, এক্সেলটা ব্যবহার করা হতো, কিন্তু খুব বেশি যে দখল হয়েছিল তা না। পাওয়ার পয়েন্টও মোটামুটি ব্যবহার করা হতো, অ্যাক্সেসটা অতটা ব্যবহার করা হতো না বললেই চলে। কিন্তু যখন আমি কর্মস্থলে প্রবেশ করলাম তখন দেখলাম, বিশেষ করে আমি যখন প্রথমে এনজিও তে কাজ শুরু করি তখন দেখলাম যে এক্সেলে অনেক কাজ করার বাকি বা অনেক শেখার বাকি আছে, এখনো শিখছি। তো এক্সেল অনেক কাজ আছে যেগুলো আসলে কর্মস্থলে ছাড়া খুব একটা, মানে স্টুডেন্ট লাইফ অতটা দরকার হয় না, কিন্তু এখন ক্রমান্বয়ে সেগুলো বাড়ছে। কিন্তু কর্মস্থলে এসে প্রয়োজনের তাগিদে সেই জিনিসগুলো কিন্তু শিখতে হয়েছে, বা প্রতিনিয়ত সফটওয়্যার গুলো আপডেট হচ্ছে বা নতুন নতুন ফাংশন হচ্ছে সেগুলো কিন্তু শিখতে হচ্ছে। ঠিক একইভাবে মাইক্রোসফট ওয়ার্ডেও অনেক জিনিস পরবর্তীতে আমি শিখেছি, পাওয়ার পয়েন্টও শিখতেছি ক্রমান্বয়ে। এইভাবে অনেক জিনিস কিন্তু আমরা কর্মস্থলে থেকে প্রতিনিয়ত, মানে তার পেশাগত যার যেটা দরকার সে সেভাবে কিন্তু শিখছে। যিনি একজন শিক্ষক তিনি কিভাবে ক্লাসে পাঠদান করতে হবে, কিভাবে এই যে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করতে হবে, এই জিনিসগুলো আমরা শিখছি। আবার আহ, যিনি একজন টিভির সংবাদ পাঠিকা তিনি একভাবে শিখছেন। আবার যিনি একজন রিপোর্টার, সেটা টিভির হোক পত্রিকার হোক, তাকে কিন্তু একভাবে দক্ষতা শিখতে হচ্ছে। আবার যিনি একজন টিভি বা পত্রিকার একজন ফটো সাংবাদিক, তাকে কিন্তু ওই ফটো বা ভিডিও করার জিনিসগুলো তিনি কিন্তু ক্রমান্বয়ে ওখান থেকে ভালোভাবে শিখছে। এরকম। আবার যিনি ডক্টর বা একজন ইঞ্জিনিয়ার, তাকে কিন্তু ওইভাবে তার সেক্টর অনুযায়ী তাকে দক্ষতা বাড়াতে হচ্ছে ওই কর্মস্থলে কাজের ধরন অনুযায়ী। আবার টিম স্পিরিট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কর্মস্থলে, অর্থাৎ একত্রে কয়েকজন মিলে কাজ করার যে বিষয়টা সেটাকে বলা হয় টিম।
আর ওই টিমে কাজ করাটাকে বলা হয় টিম স্পিরিট। টিমে যদি স্পিরিট না থাকে তাহলে ওই টিম কিন্তু ভালো কাজ করতে পারে না। ওরা অনেক জিনিস অনেক সময় কি একা একজনের পক্ষে করা সম্ভব হয় না, বা অনেক সময় ক্রিয়েটিভিটি আসে না। তখন কি হয়, যেমন এখানে কিন্তু একটা টিম করে দেয়া, এই টিম তারা মিলে কাজ করছে, এক একজন এক এক জায়গায় ইনপুট দিচ্ছে। এই টিম স্পিরিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরকম নানা জিনিস আমরা কর্মস্থল থেকে শিখে থাকি। প্রচার মাধ্যম থেকেও কিন্তু আমরা অনেক জিনিস প্রতিনিয়ত জানতে পারি, শিখতে পারি। যেমন এখন আমরা বাম পাশে একটা ছবি দিয়েছে, এখানে বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা আছে, সেই জিনিসগুলো টিভি চ্যানেলও আছে, এখানে অনেকগুলো পত্র পত্রিকা, এরকম আরো প্রতিনিয়ত এই তালিকা বাড়ছে। এগুলোর মাধ্যমে কি হচ্ছে, আমরা তথ্য সহজে জানতে পারছি, জনমত গড়ে তুলতে পারছি। যেমন যদি এই যে কয়েকদিন আগে রেপের বিরুদ্ধে আমাদের ব্যাপক একটা জনমত গড়ে উঠলো, তখন কি হয়েছে, সরকার কিন্তু একটা আইন করতে বাধ্য হয়েছে যে দ্রুত একটা বিচার এবং তার জন্য একটা বড় একটা শাস্তি। তো এই যে জনমত গড়ে তোলা, এটা কিন্তু একদিক দিয়ে প্রচার মাধ্যম, প্রতিষ্ঠিত প্রচার মাধ্যম এগুলোকে বলা হয়। আর এগুলোকে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বলছে, এই যে ফেসবুক, টুইটার, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, এরকম নানাবিধ আছে। এগুলো আমাদের কিন্তু জনমত গড়ে তুলছে, বা আমরা কিন্তু অনেক সময় কি করি যে কি যেন ভাইরাল না কি যেন বলে, এরকম নানাবিধ আছে। তারপর মত প্রকাশ, একজন ব্যক্তি কিন্তু তার মত প্রকাশ করতে পারছে, এই সোশ্যাল মিডিয়া গুলোতে কিন্তু বেশি মত প্রকাশ করতে পারছে। আর এগুলোতেও পারছে কিন্তু তুলনামূলকভাবে কম। একজন উপসম্পাদকীয়তে লেখা পাঠিয়ে বা পাঠকের কলাম নামক জায়গা আছে, সে কিন্তু একটা মতামত দিতে পারছে। আর এখন অনলাইন হওয়াতে একটা রিপোর্টের নিচে সহজে কিন্তু অনেক মানুষ মন্তব্য করতে পারছে যখন একটা রিপোর্ট প্রকাশিত হচ্ছে অনলাইনে। তো এরকম ভাবে আমাদের প্রচার মাধ্যম থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক অনেক জিনিস শিখছি। যে এই প্রচার মাধ্যমগুলো আমাদেরকে শিখাচ্ছে একটা সামাজিক সমস্যা সম্পর্কে, বা যখন বাজেট হচ্ছে অর্থ বছরের, সে বাজেট নিয়েও কিন্তু অনেক আলোচনা পর্যালোচনা হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা জানতে পারছি, শিখতে পারছি যে কোন জিনিসের দাম বাড়ছে, কোন জিনিসের দাম কমে যাবে, এরকম অনেক জিনিস আমরা জানতে পারি। বা কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সেখানে জানতে পারি, সে ব্যাপারে সচেতনতা। যেমন করোনা ভাইরাস নিয়ে যে একটা ব্যাপক সচেতনতার কথা, এগুলো কিন্তু প্রচার মাধ্যম থেকেও যেমন প্রতিনিয়ত বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি তারা সচেতনতা মূলক কথা বলছে, যে হাত ধুতে হবে, তারা কিন্তু হ্যান্ড স্যানিটাইজারের বিজ্ঞাপন দিয়ে বলছে যে হাত ধুতে হবে, মাস্ক পরিধান করতে হবে, এই জিনিসগুলো যেমন বলছে, ঠিক একইভাবে আমাদের সামাজিক প্রচার মাধ্যমগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত বলছে। এগুলো থেকে কিন্তু আমরা সচেতন হচ্ছি, আমরা জানতে পারছি যে গতকালকে কতজন মানুষ মারা গেল করোনা আক্রান্ত হয়ে, বা আজকে কিন্তু আমরা দুপুরের পরপরই জানতে পারি যে কতজন আক্রান্ত হলো, সারা বিশ্ব জুড়ে কতজন আক্রান্ত হলো, এটা কোনো টিকা আসছে কিনা, এরকম নানাবিধ জিনিস আমরা প্রচার মাধ্যম থেকে প্রতিনিয়ত, তো দুই একটা উদাহরণ বললাম, প্রতিনিয়ত আমরা নতুন নতুন জিনিস জানতে পারছি, আমাদের উন্নয়ন সম্পর্কে জানতে পারছি। ঠিক একইভাবে আমরা অনেক নেতিবাচক ঘটনা যেমন জানি, ঠিক একইভাবে ভালো ভালো আবিষ্কারও কিন্তু আমরা জানতে পারি। যেমন কয়েকদিন আগে একটা ছেলে, সে কিন্তু একটা ভালো পুরস্কার নিয়ে আসছে আমাদের জন্য। তো এরকম প্রতিনিয়ত আমরা কিন্তু ভালো খবর খারাপ খবর সব মিলাই কিন্তু আমরা প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে আমরা জানতে পারছি। তখন কিন্তু আমরা সচেতন হচ্ছি যে না, এরকম একটা দুর্ঘটনা ঘটছে, তাহলে আমাদেরকে সচেতন হতে হবে। এই ছেলেটা বা এই মানুষটা ভালো কাজ করছে আমাদের দেশের জন্য, তাহলে সেখান থেকে আমি ভালো জিনিস শিখবো, সে কিভাবে ওই জিনিসটা করছে আমিও চেষ্টা করব। এখন ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা সহজে তাদের জিনিসগুলো দেখতে পাচ্ছি। যেমন 10 মিনিট স্কুলের নাম আমরা নিশ্চয়ই অনেকেই শুনে আসছি। সেই 10 মিনিট স্কুল কিন্তু প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, তার একটা বক্তব্য কিন্তু আমরা সহজে ইউটিউবে যে পাচ্ছি, তাদের ওয়েবসাইট হোক বা তাদের ফেসবুক পেজে হোক, বা এরকম যে কোনো সাবজেক্ট ভিত্তিক যে কোনো কন্টেন্টও কিন্তু আমরা সেখান থেকে সহজে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে অনেক ভালো জিনিসও যেমন করতে পারছি ও শিখতে পারছি, ঠিক একইভাবে খারাপ জিনিসও শিখছি, কিন্তু আমরা ভালোটার কথাই বেশি বলবো। কারণ কি, আমরা মানুষ, আমাদের বিবেক আছে, আমরা ভালো জিনিসগুলো বেশি শিখবো। এই জিনিসগুলো কিন্তু আহ যে ডিজিটাল ডিভাইস গুলো আমাদের বলা হচ্ছে, কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল, ট্যাব বা যাই হোক যে জিনিসগুলো আমরা বলছি না কেন, এই জিনিসগুলো কিন্তু আমরা আবিষ্কারকে দোষ দিব না, এই আবিষ্কারের জিনিসগুলোকে আমরা ভালোভাবে আমরা ব্যবহার করা যায় কিভাবে, সেই জিনিসগুলো আমরা শিখবো।
এরপরে হচ্ছে যে রাষ্ট্র। রাষ্ট্র কিন্তু আমাদের সামাজিকীকরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেখানে আইন প্রণয়ন ও বাস্তবায়ন, যেমন এখানে আমরা একটা সংসদের একটা ছবি দেখতে পাচ্ছি। এটাও ঠিক একইভাবে এই সংসদ বা মানে আমাদের ঊর্ধ্বতন যারা থাকেন রাষ্ট্রনায়করা, তাদের হয়তো বা বাসভবন বা তাদের এই এখানে বাজেট বা আইন প্রণয়ন, এরকম নানাবিধ জাস্ট একটা ছবি আমরা দিয়েছি। এখানে কি আইন প্রণয়ন ও বাস্তবায়ন এই জিনিসগুলো কিন্তু আমাদের রাষ্ট্রই করে থাকে। কোনো জিনিসের জন্য, কোনো কাজের জন্য যখন আইন দরকার হয় তখন সেই আইন প্রণয়ন করা হয়ে থাকে এবং সেই আইনের যথাযথ বাস্তবায়ন যাতে হয়, তখন কিন্তু এই রাষ্ট্র উদ্যোগী হয়ে সে রাষ্ট্র আইন বাস্তবায়নের জন্য কাজ করে থাকেন। তারপর হচ্ছে যে নাগরিকের উপর কর্তৃত্ব প্রয়োগ। একটা রাষ্ট্র কিন্তু তার নাগরিকের উপরে কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন। কারণ কি, ওই রাষ্ট্র অধীনে যেহেতু একজন নাগরিক বসবাস করছে। যেমন উদাহরণ দেই এই দুটার ক্ষেত্রে, আমাদের করোনা মহামারী প্রতিরোধে আমাদের যখন মার্চের শেষ সপ্তাহের দিক থেকে যখন আমাদের কি হলো, দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হলো এবং আহ মানুষ যাতে প্রয়োজন ছাড়া বাইরে না বের হয়, তখন কিন্তু সেজন্য আইন প্রয়োগকারী সংস্থা থেকে ব্যাপক একটা প্রচারণা চালানো হয়েছে এবং ওই সময় রাষ্ট্র আইন প্রণয়ন করছে এবং সেটা বাস্তবায়ন করছে এবং আমরা সবাই অনুসরণ করছি। কারণ কি, রাষ্ট্র উপরে কিন্তু সেখানে কর্তৃত্ব প্রয়োগ করছে। তা না হলে কিন্তু আমাদের মানুষের উপরে অনেক ক্ষেত্রে, নাগরিকের উপরে যদি কর্তৃত্ব প্রয়োগ না করা হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আইন বাস্তবায়ন করা সম্ভব হয়ে ওঠে না। তা ওই সময় যদি এই জিনিসগুলো প্রয়োগ না করতো, তাহলে হয়তো দেখা যেত আমাদের দেশে করোনার প্রকোপ অনেক বেড়ে যেতে পারতো। এরকম। আবার এখন কিন্তু বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ মোকাবিলার জন্য আমাদের এই মাস্ক পরিধান করা, বা এই যে বলছে নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানে গেলে, সেবা নিতে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে সেখানে যেতে হবে, তা নাহলে তিনি সেবা নিতে পারবেন না। সেটা ব্যাংক হোক, যে কোনো সরকারি অফিস হোক, বেসরকারি হোক, সব জায়গাতে কিন্তু এই জিনিসটা কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে। কারণ কি, এখানে কিন্তু আইনটা পূরণ মানে বাস্তবায়ন করা হচ্ছে যে মানুষের ভালোর জন্য, মানুষের সুবিধার জন্য। এরকম। আবার যারা আমরা খুলনায় আছি তারা নিশ্চয়ই আমরা খেয়াল করব যে 1 বছর আগেও কিন্তু আমাদের ইজিবাইকে ডান পাশে কিন্তু ডান পাশ দিয়ে কিন্তু আমরা ওঠানামা করতে পারতাম, কিন্তু দুর্ঘটনা প্রতিরোধের জন্য সিটি কর্পোরেশন হোক বা আমাদের সিটি কর্পোরেশনের সাথে বা অন্যান্য সংস্থাগুলো মিলে তারা কি করলো, আইন করলো যে তা ইজিবাইকে ডান পাশ দিয়ে ওঠানো নামানো করা যাবে না, এবং সেখানে কিন্তু রড ব্যবস্থা করে দেওয়া হলো যাতে ওখান থেকে ওঠানো নামানো না করতে পারে যাত্রীদের। এখন কিন্তু সব ইজি বাইকে কিন্তু এটা সহজেই হয়ে গেছে এবং মানুষ কিন্তু এখন সেটা সহজে মেনে নিয়েছে বা মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছে। এরকম রাষ্ট্র তার নাগরিকের সুবিধার কথা বিবেচনা করে, ভালোর কথা বিবেচনা করে অনেক আইন প্রণয়ন করেন এবং বাস্তবায়ন করেন। সেভাবে কিন্তু আমরা ওইভাবে কিন্তু অভ্যস্ত হয়ে যাই, এভাবে কিন্তু আমরা শিখে নিচ্ছি, গড়ে উঠছি। ওই আইন যখন প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু ইজিবাইক ওয়ালারাও একটু নাখোশ মতো ছিল যে ডান পাশে একজন যাত্রী নিতে পারছে না, ড্রাইভারের ডান পাশে। এখন কিন্তু সেটা সয়ে গেছে, তিনি কিন্তু তার ডান পাশে প্রায়শই খালি থাকে, হয়তো কেউ কেউ নিচ্ছে কিন্তু প্রায়শই খালি থাকে। তো এইভাবে রাষ্ট্র কিন্তু আমাদের সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া আরো দু একটা যে বাহনগুলো আছে, যেমন সামাজিকীকরণের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও কিন্তু আমাদের সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন অথবা 10 বছর আগে যদি আমরা ভাবি যে মোবাইলের মাধ্যমে টাকা ট্রান্সফার, এই জিনিসটা কিন্তু আমাদের ছিল না। তাহলে এখানে কিন্তু বিকাশ বা অন্যান্য এখন অনেকগুলো প্রতিষ্ঠান আসছে, তারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমাদের কাছে সহজলভ্য প্রোডাক্ট নিয়ে আসছে। আবার আগে ক্যাশের লেনদেন হতো বেশি, এখন কিন্তু বিভিন্ন রকম কার্ড বিভিন্ন ব্যাংক অফার করছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা অভ্যস্ত হচ্ছি, ওইরকম একটা কার্ড নিচ্ছি, নিয়ে আমরা এটিএম বুথ থেকে টাকা উঠাচ্ছি। আবার এখন দেখবা, আগে ব্যাংকের শাখা ছিল অনেক কম, মানুষ ব্যাংকে যে একটা অ্যাকাউন্ট খোলা তার জন্য এই যে ন্যাশনাল আইডি কার্ড দরকার, ছবি দরকার, এরকম অনেক জিনিসগুলো ছিল। তো এখন কিন্তু মানুষ ওই দূরে দূরে যে ব্যাংকিং কার্যক্রম সারতে হতো, এখন কিন্তু খুব সহজে আমাদের দোরগোড়ায় কিন্তু ব্যাংকিং সেবাগুলো পৌঁছে যাচ্ছে। তো এরকম ভাবে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আহ আমাদের সামাজিকীকরণেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিভিন্ন ব্যাংক এখন কিন্তু এই যে ব্রাঞ্চে যে অ্যাকাউন্ট খুলতে হবে, এটাও কিন্তু এখন আর আস্তে আস্তে কমে যাচ্ছে।
মাঝে দেখলাম সেদিন কোন ব্যাংক, সম্ভবত ইসলামী ব্যাংক, তারা কিন্তু তাদের কোন একটা অ্যাপের মাধ্যমে এই সেবাগুলো দেওয়ার চেষ্টা। তাহলে এখন কিন্তু সহজীকরণ করে দিচ্ছে, মানুষকে কিন্তু কষ্ট কমিয়ে দিয়ে, তাহলে মানুষ সেই ব্যাংকের প্রতি আগ্রহী হবে, তাদের সেবা গ্রহণ করবে, কিন্তু আমার ওখানে ঝামেলা কম, ওটা আমার কাছে আছে, এরকম নানাবিধ এরকম ভাবে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান কিন্তু আমাদের বিভিন্ন আর্থিক আচরণগুলোকেও কিন্তু প্রভাবিত করছে। তারা নিত্য নতুন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাস্টমারের কাছে যাচ্ছে, বিভিন্ন অফার গুলো দিচ্ছে যে আমাদের ব্যাংক ভালো, আমাদের সেবা ভালো, এরকম নানাবিধ কাজ। এই আর্থিক ব্যাংকগুলোকে আবার নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ব্যাংক। এরকম বিভিন্ন ভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদের কিন্তু আমাদের সামাজিকীকরণের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের অর্থনৈতিক সাইডটায়। ঠিক একইভাবে সামাজিকীকরণে বিভিন্ন সংঘ ও সমিতিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন খেলাধুলায় যারা আগ্রহী তাদের জন্য কিন্তু বিভিন্ন স্পোর্টিং ক্লাব গড়ে উঠছে, সেটা ক্রিকেটের হোক, ফুটবলের হোক, ভলিবলের হোক বা শুটিং হোক, যে কোনো ক্ষেত্রে সেখানে কিন্তু ওই সংঘ বা ওই সমিতিগুলোর মাধ্যমে কিন্তু তারা তাদের দক্ষতাগুলো কিন্তু বাড়াচ্ছে। বা এই যে বিতর্ক প্রতিযোগিতা, সেটারও কিন্তু ক্লাব আছে, ইংরেজি ভাষার জন্য ক্লাব আছে, এরকম প্রতিনিয়ত। আবার বিভিন্ন পেশাদার যারা আছে সেই পেশাদার, যেমন শিক্ষকদের নিয়ে শিক্ষক ফোরাম আছে, ডাক্তারদের নিয়ে আছে, ইঞ্জিনিয়ারদের নিয়ে আছে, এরকম বিভিন্ন সংঘ সমিতি আছে, যে সংঘ এবং সমিতিগুলো আমাদের সামাজিকীকরণের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমাদের আজকের পাঠ এ পর্যন্ত শেষ হলো। আগামী দিনের পাঠ হবে সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব, যে বিশ্বায়ন কিভাবে প্রভাব ফেলছে, আর সামাজিকীকরণে তথ্য প্রযুক্তি আমাদেরকে কিভাবে প্রভাব ফেলছে। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা এই ক্লাসগুলো থেকে উপকৃত হবে, এবং তোমরা যদি উপকৃত হও তবে সেটাই হবে আমার সার্থকতা। এবং এইগুলোর পাশাপাশি তোমরা একটু যদি বিভিন্ন বইপত্র যদি কেউ সংগ্রহ করে থাকো, তাহলে তোমরা সেগুলো সংগ্রহ করবে, সেখান থেকে পড়বে। এবং এই অধ্যায়ের শেষে তোমরা একটু ওইখানে যে প্রশ্নগুলো দেয়া আছে স্যাম্পল হিসাবে, বোর্ডের প্রশ্ন এবং কিছু অতিরিক্ত দেয়া আছে, সেগুলো তোমরা অনুশীলন করবে। 4টা যে ধরন আছে সেগুলো, তাহলে দেখবে তোমাদের দক্ষতাগুলো আরো বাড়বে। তো ধন্যবাদ সবাইকে।